জিরো টলারেন্স ফর করাপশন বা আইন শৃঙ্খলা যারা ভাঙতে যাবে তাদের প্রতি জিরো টলারেন্স। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। ৪ বরজলা যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেই বিধানসভা কেন্দ্রে বিজেপির মণ্ডল সভাপতির দায়িত্বে যিনি ছিলেন ওনার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছে ইতিমধ্যেই, এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের কাজ করেছে এবং দলীয় তরফ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে মণ্ডল সভাপতি রাজীব সাহাকে। এবং এই বরজলা বিধানসভা কেন্দ্রের বিজেপির যিনি অভিভাবক রয়েছেন, প্রাক্তন বিধায়ক যিনি রয়েছেন, আমরা ওনার সাথে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে ইতিমধ্যে দলীয় সিদ্ধান্ত এবং ওনার বিধানসভা যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। আমরা কথা বলবো, আমাদের সাথে রয়েছেন বিজেপির ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ দাস মহোদয়। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার যে নির্বাচনী কেন্দ্র ছিল সেই নির্বাচনী কেন্দ্রে মণ্ডল সভাপতি শেষ কথা আমরা যদি দেখি সেখানে বিজেপির রুল যেটা বলে, এবং ওনাকেই দল এখন এটা কিন্তু ঠিক না যে মণ্ডল সভাপতি শেষ কথা, এরকম কিন্তু কোথায় না। কারণ আমাদের প্রধানমন্ত্রী যদি বলেন আমি একজন কার্যকর্তা, কদিন আগে আমরা দেখেছি যখন আমাদের নীতিন নবীন যখন প্রেসিডেন্ট হলেন সেখানে প্রধানমন্ত্রী পাশে দাঁড়ানো এবং উনি নিজে বলছেন যে আমি একজন কার্যকর্তা অ্যান্ড প্রেসিডেন্ট ইজ মাই বস। তো মণ্ডল প্রেসিডেন্ট হিসেবে কিছু অ্যাসাইন টাস্ক আছে, দলের নির্দেশ এবং তার যে এটা মানে চিন্তাধারা সেই অনুযায়ী মণ্ডল সভাপতি একটা গুরুত্বপূর্ণ পোস্ট, এইটুকু বলতে পারি। সাংগঠনিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং সে তার সেই সাংগঠনিক কাজটাই করে। এবং যে অভিযোগটা ওনার বিরুদ্ধে উঠেছে রাজীব সাহার বিরুদ্ধে, পুলিশের কাজ করেছে এবং উনিও মন্তব্য দিয়েছেন যে এটা একটা কনস্পিরেসি বা চক্রান্ত, সামাজিক মাধ্যমেও তিনি পোস্ট করেছেন। ব্যক্তিগতভাবে এই বিষয়গুলি নিয়ে আপনার সাথে কোনো আলোচনা বা আপনি বিষয়টা কতটুকু জানতেন বা আপনি এই বিষয় নিয়ে কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ এসছে কি না? না, আমি এই সোশ্যাল মিডিয়া বা পেপার এখান থেকে পুরো ঘটনাটা অ্যারেস্ট এবং এগুলো থানাতে নিয়ে যাওয়া এখান থেকে জানতে পেরেছি। এই ব্যাপারে না আগে বা পরে আমার সাথে কোনো আলোচনা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে কথা বলেন যে যে কোনো দল হোক না কেন বা দলীয় কর্মী হোক না কেন সেখানে শাস্তি যার যার প্রাপ্য। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বা দলীয় সভাপতি রাজীব ভট্টাচার্য যে সিদ্ধান্তটা নিয়েছেন সে বিষয়ে আপনার কি মন্তব্য? মুখ্যমন্ত্রী যদি আমরা দেখি, উনি আমাদের দলের সভাপতি ছিলেন, উনি রাজ্যসভার মেম্বার ছিলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী। সুতরাং সাংগঠনিক এবং প্রশাসনিক দলীয় নীতি নির্দেশিকা এর সব কিছু ওনার জানা, এবং সেখানে প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য আছেন। তো ওনারা চিন্তা ভাবনা করে, কারণ উনি পুলিশ মন্ত্রীও, তো সব কিছু জেনে ওনার কাছে যে নির্দিষ্ট তথ্য আছে এবং উনি যে কথাটা বারবার বলেন যে জিরো টলারেন্স ফর করাপশন বা আইন শৃঙ্খলা যারা ভাঙতে যাবে তাদের প্রতি জিরো টলারেন্স। যদি ওনার যে বক্তব্য বা ওনার যে নির্দিষ্ট লক্ষ্যে যদি দৃঢ় না হতেন, তাহলে একটা মণ্ডল সভাপতির মতো একটা গুরুত্বপূর্ণ পোস্ট, এটা নিজেও জানেন যে এই ঘটনাগুলি মানে ঘটলে পড়ে কিছুটা বদনাম তো আমাদের দলের হয়। কিন্তু সাথে সাথে আমি মনে করি উনি এই ঘটনাটা, যেহেতু উনি পুলিশ মন্ত্রী, ওনার নির্দেশ এটা হয়েছে কিনা এটা আমি বলতে পারবো না, কারণ আইন বারবারই বলছে যে আইনের কাজ করবে। সেখানে যিনি ইনভলভ ছিলেন, যিনি অ্যাকিউজড বা তার যে দেহরক্ষী, তারা আইনেরই লোক। তো সুতরাং উনি যে কথাটা বলেছেন আইনের পথে চলবে, ধরে নিতে পারি আমরা আইনের পথে চলবে। কিন্তু পাশাপাশি এটা একটা বিশাল বড় মেসেজ যে যারা অন্যায় করবে বা যে কোনো ধরনের রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট করার ক্ষেত্রে একতা, ঐক্য, মানুষের বিশ্বাস বা মানুষকে যারা কষ্ট দেবে তাদের ক্ষেত্রে দল সে যে দলেরই হোক কাউকেই ছাড়া হবে না, এবং সারা রাজ্য জুড়ে যারা উচ্ছৃঙ্খলা বা বিশৃঙ্খলতা সৃষ্টি করার, ঐক্য নষ্ট করার যারা চেষ্টা করবে বা করছে, এই একটা বিশাল বড় বার্তা
মুখ্যমন্ত্রীর পক্ষে যে কারো প্রতি উনি যে আইন প্রয়োগ করতে কোনো দ্বিধাবোধ করবে না এবং রাজ্যের আইন শৃঙ্খলা এবং উন্নয়নের কাজ গতিশীল রাখার জন্য যা যা করার দরকার সেটা উনি করবেন। একেবারে এই যে যে অভিযোগটা উঠেছিল জমি মাফিয়া কিংবা জমি সংক্রান্ত বিষয় নিয়ে, যে নির্বাচনী কেন্দ্রের কথা আমরা বলছি ৪ বড়জলা, সেটা এখন সিপিআইএম এর দখলে, বিরোধীদের দখলে। তাদের পক্ষ থেকেও বেশ কিছু অভিযোগ উঠে আসে বিগত দিনে। তো এই যে বিরোধীদের অভিযোগটা, তাদের বিধায়ক সেখানে রয়েছেন, তিনিই অভিযোগ করছেন, তো সে ব্যাপারটাকে কিভাবে আপনি দেখছেন? বিরোধী রাজনীতি করতে গেলে এখন বিরোধী মানে বিরোধিতার প্রায় সামিল হয়ে গেছে, কিন্তু আমি যেটা মনে করি প্রতিপক্ষ হিসেবে আমি দেখি আর কি। তো এখন যে বর্তমান বিধায়ক, আমার সাথে ওনার এই ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি, আর ও কোথায় কি করেছে সেটা আমি জানি না। তবে ওরা কি করছে, কি অভিযোগ করছে, এটা নিয়ে আমরা মোটেই চিন্তিত নই। আমরা আমাদের নির্দিষ্ট ফিলোসফি আছে। মুখ্যমন্ত্রী তো বললাম আগেই যে ইনি একাধারে আমাদের পার্টিরও প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে মুখ্যমন্ত্রী, আইনের যিনি একদম চিফ। সুতরাং আমরা আমাদের মানুষের জন্য, জনগণের জন্য, উন্নয়নকে করার জন্য যেটা আমাদের প্রতিবন্ধকতা হবে, যেটা আমাদের পার্টির নীতিবিরুদ্ধ হবে, সেখানেই আমরা কাজ করি। কারো কথায় বা বিরোধীরা কি চিৎকার করলো, কারণ এটা আমরা জানি ওদের বিরোধিতা করা আছে, সত্য মিথ্যা যাই হোক, এটা আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। যেভাবে বিরোধীদের পক্ষ থেকে প্রেজেন্ট করা হয় আমরা অতীতেও দেখেছি, কারণ আমরা ওদের তো অন্তত একটানা 20 বছর আর 10 বছরের শাসন তো আমি নিজেও দেখেছি। তো ওরা কি বলল না বলল এটার উপরে আমরা গুরুত্ব দিয়ে আমরা আমাদের কাজ করি না। আমরা আমাদের বিবেক, আমরা আমাদের বুদ্ধি, মানুষের কথা চিন্তা করে আমাদের মুখ্যমন্ত্রী আইনের শাসনের কথা বলছেন এবং যারা এটা ডিস্টার্ব করার চেষ্টা করবে তাদের প্রতি কঠোর হস্তে, অর্থাৎ জিরো টলারেন্স, এটা এই নীতিতেই মুখ্যমন্ত্রী চলছেন এবং উনি আমাদের যে প্রধানমন্ত্রী তার আদর্শ ফলো করেই কাজ করে যাচ্ছেন। একেবারেই আমরা দেখতে পেলাম যে ৪ বড়জলা যে বিধানসভা কেন্দ্রটা, এটা একটা বিস্তীর্ণ এলাকা, একটা বিস্তীর্ণ বিধানসভা এলাকা, পরিসরে অনেকটাই বড় এবং তার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে। তো বিগত বছরগুলিতে যখন বিরোধী এখানে এসছে, যেহেতু রাজ্যে শাসক দলের সরকার চলছে এবং বড়জলায় বিরোধী, তো আপনি কি মনে করেন অন্যান্য বিধানসভা কেন্দ্র থেকে কিছুটা পিছিয়ে রয়েছে বড়জলা বিধানসভা কেন্দ্র বিগত ৩-৪ বছরে? ব্যাপারটা হচ্ছে যে বড়জলা বিধানসভায় উন্নয়নমূলক যা কাজ হয়েছে কম্পারেটিভলি ওই আমি যখন এমএলএ ছিলাম ওই 5 বছরে অন্য কোনো বিধানসভায় এই কাজটা হয় নাই। আমি ছোট ছোট 2-1টা উদাহরণ দিই। এই যে আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে যে লিচু বাগান পর্যন্ত যে রাস্তাটা যেটা হয়েছে, এটা আমি স্মার্ট সিটির তখন অ্যাডভাইসারি বোর্ডের চেয়ারম্যান ছিলাম। তো ওই সময়ের যদি এটা একটা পরিকল্পনার মধ্যে ছিল এবং সেই কাজটা 4 লেন বা যা আছে সেই কাজটা চলছে। পশ্চিম ভুবনবনে 80 কোটি টাকা ব্যয়ে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, যেটার কাজ শেষ হয়ে গেছে, বাড়ি বাড়ি 3টা ওয়ার্ড 1, 2, 3, এবং এইটা 3টা ওয়ার্ডের মধ্যে যাচ্ছে। তাহলে এইখানে 80 কোটি টাকা। অনেকগুলো রাস্তা যেটা কোনো দিন যেগুলো করা হয়নি আর কি, কারণ এমন একটা বৈশ্যপাড়া বলে একটা জায়গা আছে, তো ওইখানে একটা নালা যেটা ওই আমাদের শ্মশানের দিক থেকে যেটা গিয়ে মিশেছে, সেখানে বাঁশের সাঁকো দেখেছি। 1948 এই কলোনিটা তৈরি হয়েছে। ওরা যেটা বলছিল আমাকে, শচীন সিংহ বাঁশের ওই সাঁকো দিয়ে পার হতে গেলে উনি পড়ে গিয়েছিলেন, সেইটা করেছি এবং 1 কিলোমিটার রাস্তা করেছি, যেটা দুটো এর বুশ্যপাড়া এবং শহরের সাথে যোগাযোগ করে। এরকম প্রচুর রাস্তা হয়েছে যেগুলো 2 কোটি 3 কোটি টাকা খরচা হয়েছে, বাকি তো অসংখ্য। একটা বুথের মধ্যেই 26টা রাস্তা, 24 নম্বর বুথে 26টা রাস্তা। পঞ্চায়েতের মধ্যে কোনো মাটির জায়গা রাখেনি, না হয় ইট সোলিং পর্যন্ত হয়েছে, সেটা 4 ফিট হোক বা 6 ফিট। সুতরাং উন্নয়নের দিক থেকে যা বলে, ডেভেলপমেন্ট বলতে যদি এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেগুলো বোঝায়, সেটা ভাতা বলা, কৃষকদের দেওয়া, এগুলো সব হয়েছে। তো এইটা মানে দিকে যে উন্নয়ন করা হয়নি, এটা কোনো ফ্যাক্টর ছিল না। উন্নয়ন হয়েছে এবং লাস্টে যখন আমি বিধানসভায় কথা বলতাম বা পার্টি অফিসে যখন কথা বলতাম, তখন আমাদেরই অনেক কলিগ বলতো
যে সবই কি বিধানসভা এই বর্জলাতে চাই, সবই এইরকম একটা ইনিভেশন শুরু হয়ে গেছিল এতগুলো কাজ। সুতরাং এটা থেকে বোঝা যায় যে কাজকর্মের দিক দিয়ে বা যা দরকার সেখানে কোনো ঘাটতি আমি রাখিনি। একেবারেই আমরা রাজ্য রাজনীতির পরিস্থিতি এবং বিশেষ করে বর্তমানে রাজ্যে কি চলছে, অভিযোগ এবং পাল্টা অভিযোগ, সমস্ত বিষয়টি আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একেবারে শেষ পর্যায়ে আমরা রয়েছি। বর্তমান যে চিত্রগুলি আপনি দেখতে পাচ্ছেন রাজ্যে, রাজ্য সরকারে বিজেপি, মথা, আইপিএফটি, তারা প্রত্যেকে, সেখানে তিনটে রাজনৈতিক দলই একসাথে রয়েছে, কিন্তু মথার বিজেপির সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি কিছুটা যেমন ওঠানামা চলছে। মুখ্যমন্ত্রীও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন মথার বিরুদ্ধে, তিনিও বলছেন, মথাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে বলছে। কি দেখতে পাচ্ছেন যে বিজেপি এবং মথার সম্পর্কটা ভবিষ্যতে কত দূর এগোবে একজন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে? একটা জিনিস তো আমি প্রথমেই বলেছি যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেড অফ দ্য স্টেট এবং পার্টিরও সাংগঠনিক অনেক ব্যাপারেই উনি দেখেন বা ওনার মতামত চূড়ান্ত বলেই মেনে নেওয়া হয়। আর একটা কথা আমরা জানি যে রান্নাঘরে যদি বাসন থাকে টুকাটুকি একটা আওয়াজ এটা হয়। তো ভারতীয় জনতা পার্টি তো প্রথম যে নজির সৃষ্টি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী, যে 23 দলের একটা পার্টি ইয়েকে দিয়ে 5 বছর শাসন চালিয়েছেন। প্লাস আমাদের যেহেতু আমরা সর্বভারতীয় পার্টি এবং আমাদের 19টার মতো স্টেটে আমরা সরকার চালাচ্ছি, সেখানে যারা অন্য ছোট পার্টি যারা আছে তাদেরকে আমরা দূরে সরিয়ে দেব এইরকম মানসিকতা নিয়ে এটা চলে না। তেমনি মুখ্যমন্ত্রী বারবার যেটা বলেন যে একই সাথে জোট করব, জোট সরকারে থাকব, সেখানে জোট যে সরকারের কিছু ধর্ম থাকে সেখানে প্রকাশ্যে কোনো কথা বলা যায় না। আর মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, উনাকে প্রশাসনিক হেড হিসাবে আইন শৃঙ্খলার সব ব্যাপারটা রক্ষা করার স্বার্থে, রাজ্যের স্বার্থে এবং এক নতুন ত্রিপুরা গড়ার স্বার্থে উনি যা কিছু করছেন বা বলছেন সেটা করছেন। তো সেখানে বরাবরই উনি যেটা বলছেন যে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার নেই। কারণ আমাদের একটা নীতি আছে যেটা অটল বিহারী বাজপেয়ী থেকেই আমরা দেখে আসছি, যে আমরা সত্তা ভোগ করব বলে কিন্তু আমরা রাজনীতি করি না, আমরা দেশের জন্য করি, রাজ্যের জন্য করি। যার জন্য এই কথাটা প্রথমেই তাদের বিশ্বাস করা উচিত যারা ভারতীয় জনতা পার্টি করবে, যে কান্ট্রি ফার্স্ট, যেটা আগে দেশ, তারপরে আমার পার্টি, মি লাস্ট। তো যারা এই ইকুয়েশনটাকে পাল্টাতে যাবে তারাই বিপদে পড়বে। সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী সেই দিশাতেই কাজ করে যাচ্ছেন, দেশের জন্য কাজ করছেন, রাজ্যের জন্য কাজ করছেন, পার্টির জন্য কাজ করছেন এবং এই রাজ্যের নতুন উনিও যেটা বলছেন নিউ ত্রিপুরা, বা আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন নিউ ইন্ডিয়া। আমরা কালকে তো দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের যে চুক্তিগুলো হয়েছে, বা সাময়িক পাকিস্তানের সাথে যে একটা অপারেশন সিন্দুর হোক বা অন্যান্য যে ব্যাপারে একটা স্ট্যান্ড আছে দারুণ। এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর নীতি আদর্শ নিয়ে, পার্টির আদর্শ নিয়ে কাজ করছেন। তো আমরা কাউকে সরানোর পক্ষপাতী নয়, আমাদের পার্টিটি হচ্ছে অল ইনক্লুসিভ। যত মানুষ আমাদের সাথে আসবে যতটুকু আমরা সহ্য করতে পারি, এটা রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে এবং আমাদের যে জোটবন্ধের স্বার্থে যতটুকু করা যায়, নিজেদের আত্মসম্মান বিসর্জন না দিয়ে, কম্প্রোমাইজ না করে, ততটুকু পর্যন্ত আমাদের পার্টি সেই কাজ করে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। একেবারেই সরাসরি আলোচনায় আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস মহোদয়, এবং রাজ্য রাজনীতি থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি সবটা বিষয় নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুদের। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। আপনার বাইক স্কুটি সার্ভিসিং করানো নিয়ে চিন্তায় রয়েছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্যে আমরা চলে এসেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। এখানে আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতি যত্ন সহকারে বাইক ও স্কুটি সার্ভিসিং করা হয়, সাথে অতি যত্ন সহকারে ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। প্রযত্নে শান্ত আচার্যি, রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস,
মহানামঙ্গন রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তাছাড়া যোগাযোগ করুন এই নম্বরে 9615210575 অথবা 8974343388 নম্বরে।